বাংলা সহপাঠ আলোচনা করছি পাঠ ৭। দিনের বেলা মীর আলীর কাজ হচ্ছে পরিবাণুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা। পরিবাণীর বয়স ৩। দাদাকে সে খুব পছন্দ করে। মীর আলীও জগতের অনেক জটিল বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে। মীর আলীর কথা বলার ভঙ্গি দেখে মনে হওয়া অস্বাভাবিক নয় যে সে পরিবাণুর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেয়। বাপরে বাপ! আজ ভোরবেলাও সে নাতনিকে কোলে নিয়ে মুড়ি খেতে বসেছিল। দাঁত না থাকায় মুড়ি চিবাতে পারে না। এক গাল মুড়ি নিয়ে তাকে অনেকক্ষণ বসে থাকতে হয়। ঘরে আম আছে, একটা পাকা আমের রস মুড়ির বাটিতে ঢেলে দিলেই সমস্যার সমাধান হয়। অনুপা সেটা করবে না। বৌদি বাড়িতে না থাকলে সে তার শ্বশুরের খাওয়া দাওয়ার দিকে তেমন নজর দেয় না। আজ তার চা খেতে ইচ্ছা হচ্ছে। ঘরে চায়ের পাতা আছে, গুড় আছে, বৌদি এনে রেখেছে, তার বাবার জন্যই এনেছে। তিনি নিজের কানে শুনেছেন, বৌদি বলেছেন, বাজান রে মাঝে মধ্যে দিও, বুড়ো মানুষ, চায়ে কাশির আরাম হয়। মীর আলী প্রতিদিন ভোরেই বেশ সাড়ম্বরে খানিকক্ষণ কাশে, যাতে অনুপার চায়ের কথাটা মনে পড়ে। বেশিরভাগ দিনেই তার কথা মনে পড়ে না। আল্লাহ, আজও হয়তো পড়বে না। তবু সে কাশতে লাগলো। কাশতে কাশতে পরিমাণকে বলল, চা হইলে সর্দি কাশির বড় ওষুধ, বুঝছস পরি? পরি উত্তর দিল না। বড় জামবাটির ১ বাটি চা যদি সকালে খায় কেউ, তা হইলে সর্দি কাশি বাদ সব যায়। চাটা খুবই বড় ওষুধ আর কি। মীর আলীর জন্য আজ দিনটি সম্ভবত খুব শুভ, কারণ অনুপা তাকে ১ বাটি চা এনে দিল। সে চায়ে তেজপাতা দেওয়ায় বেশ সুন্দর একটা গন্ধ অনুভূত হয়ে পড়ল মীর আলী। মিষ্টি হয়েছে কি না দেখেন। হয়েছে গো বেটি, হয়েছে, জব্বর বালা হয়েছে। অনুপাকে দুই একটা সুন্দর সুন্দর কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কি বললে সে খুশি হবে তা মীর আলীর জানা নেই। মুড়ি চায়ের মধ্যে ভিজাইয়া চামচ দিয়া খান। চামচ দিতাছি। মীর আলী অনুপার প্রতি বড় মমতা বোধ করল। সংসারের আয় উন্নতি যা হচ্ছে এই মেয়েটির কারণেই হচ্ছে। ঘরে এখন চামচ আছে, নতুন সাইকেল আছে। গত বছর বৌদি তাকে লেপ বানিয়ে দিয়েছে। বলতে গেলে গত শীত কোন দিক দিয়ে গিয়েছে কিছুই বুঝতে পারা যায়নি। অথচ বৌদিকে বিয়ে করানোর আগে কি হাল ছিল সংসারের। সব ভাগ্য, এক একজনের এক এক রকম ভাগ্য। অনুপা এ সংসারের ভাগ্য নিয়ে এসেছে। মীর আলী ভাবতে চেষ্টা করলো, অনুপা এ বাড়িতে আসার পর তারা কি কখনো একবেলা না খেয়ে থেকেছে? না। নীলগঞ্জে এরকম ভাগ্য কজনের আছে। অথচ কত ঝামেলা বৌদির বিয়েতে। শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। বৌদির মামা বলল, এই মেয়ের মা নেই, জামাইয়ের কোনো আদর হইত না। কথা খুবই সত্য, কিন্তু বিয়ের কথা ঠিকঠাক হবার পর বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক না। মনে খুঁতখুঁতানি নিয়ে সে ছেলে নিয়ে গেল। কি ঝড়! বিয়ের রাত্রে লণ্ডভণ্ড অবস্থা। দুপুর রাতে ছেলে বউ নিয়ে বাড়ি ফিরল। ঝড়ে গ্রামে কারো কোনো ক্ষতি হয়নি, শুধু তার ঘরটি পড়ে গেছে। কি অলক্ষণ! দাদা, চা দাও। পোলাপান মানষেরে চা খাওন নাই। চা দাও দাদা। মীর আলী হাঁক দিল, বৌমা, আর একটা বাটি দাও। এই সময় এক ঝাঁক গুলি হলো। হালকা মেশিন গানের কানে তালা, ধারালো ক্যাট শব্দ। পরিবাণু আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলো। মীর আলী উঠে দাঁড়িয়ে চায়ের বাটি উল্টে ফেললো পরিবাণুর গায়ে। কি কথা! নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়ে গেল। দ্বিতীয় একটা সৈন্যদল এসে ঢুকলো। তারা ঢুকলো মার্চ করে, গর্বিত ভঙ্গিতে। তাদের সঙ্গে আছে ৪০ জন রাজাকারের একটি দল। তাদের তলে তলে পা ফেলবার একটি প্রাণপণ চেষ্টা করছে তারা। দলটি অনেক দূর থেকে এসেছে। এদের চোখে মুখে ক্লান্তি, হয়তো সারা রাত ধরেই হাঁটছে, কোথাও বিশ্রাম হয়নি। বদিউজ্জামান হনহন করে হাঁটছিল। হাঁটা না বলে একে দৌড়ানো বলাই ঠিক হবে। কয়েকদিন বৃষ্টি না হয় রাস্তাঘাট শুকনো, দ্রুত হাঁটতে কষ্ট হচ্ছে না। তার একমাত্র চেষ্টা কত তাড়াতাড়ি মধুবন বাজারে গিয়ে পৌঁছানো যায়। মাঝামাঝি পথে সে মত বদলায়, ফিরে চলে নীলগঞ্জের দিকে। যা হবার হোক, এ সময় বাড়ি ছেড়ে বের হওয়া ঠিক না। জঙ্গলা মাঠের কাছাকাছি আসতেই সে দ্বিতীয় মিলিটারি দলকে দেখতে পায়। ওরা আসছে উত্তর দিক থেকে। বদিউজ্জামান রুদ্ধশ্বাসে ছুটল জঙ্গলা মাঠের দিকে। হুমকি পড়ে গেল নিচু একটি গর্তে।
হুমড়ি হুমড়ি খেয়ে পড়ল নিচু একটা গর্তে। সেখানে এক কোমর পানি। তাকে কেউ সম্ভবত দেখতে পায়নি। বদিউজ্জামান এক কোমর পানিতে ঘণ্টাখানেক বসে রইল। মিলিটারিদের এই সময়ের মধ্যে চলে যাওয়ার কথা, কিন্তু এরা যাচ্ছে না কেন? কিছুক্ষণ পর খুব কাছেই ওদের কথাবার্তা শোনা গেল। এর মানে কি? মতিউজ্জামান মাথা উঁচু করে দেখতে চেষ্টা করল। চোখের ভুল কিনা জানে না, তার মনে হলো মিলিটারি জঙ্গলা মাঠে ঘিরে বসে আছে। মতিউজ্জামান গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে একটা মোর্তা ঝোপের আড়ালে মাথা ঢেকে রাখলো। মাথার উপর ঝাঁঝা করছে রোদ, কিন্তু পানি বেশ ঠান্ডা। মতিউজ্জামানের শীত শীত করতে লাগলো। কতক্ষণ বসে থাকতে হবে? গা কুটকুট করছে। সবুজ রঙের একটা গিরগিটি চোখে পড়ল, বড় বড় করে তাকে দেখছে। মতিউজ্জামান হাত ইশারায় করে তাকে সরে যেতে বলল। রোদ পড়ছে, ক্রমশই বাড়ছে। পচা গন্ধ আসছে পানি থেকে, পাট পচানোর গন্ধের মতো গন্ধ। গিরগিটিটা গায়ে গায়ে এগিয়ে এসছে। মতিউজ্জামান মৃদু সুরে বলল, যা হোস। আর তখনই নীলগঞ্জের দিক থেকে এক ঝাঁক গুলির শব্দ আসতে লাগলো। কি ব্যাপার? জয়নাল মিয়া তার দলবল নিয়ে দীর্ঘ সময় ছাতিম গাছের নিচে অপেক্ষা করলো। আজিজ মাস্টার ফিরে এলো না। কতক্ষণ এভাবে বসে থাকা যায়? রাসমোহন কয়েকবার বাঁধঝড়ের আড়াল থেকে উঁকি দিয়ে দেখে এসেছে আজিজ মাস্টারের চেয়ারে বসে কথাবার্তা বলছে, কিন্তু কিছুক্ষণ আগে সে এসে বলল, আজিজ মাস্টারকে আর দেখা যাচ্ছে না। এর মানেটা কি? জয়নাল মিয়া বলল, বিষয়টা কি রাসমোহন শুকনো মুখে বসে রইল। মায়েরা ফেলছে নাকি রে? মায়েরা ফেলছে নাকি? মারলে গুলির শব্দ হইতো। গুলি তো হয় নাই, তাও ঠিক। জয়নাল মিয়া মতি মিয়ার কাছে থেকে একটা বিড়ি নিয়ে ধরলো। তার সিগারেটের শেষ হয়ে গেছে। আর তখনই মতি মিয়ার পাগল শালা নিজামকে আসতে দেখা গেল। তার মুখ খুব হাসি খুশি। পাগলামির অন্য কোনো লক্ষণ নেই। মতি মিয়া ধমকে উঠল, কই গেছিলা? নিজামের হাসি আকীর্ণ বিস্তীর্ণ হলো। ঠিক তখনই গুলি ছুটতে ছুটতে মিলিটারি ও রাজাকারদের দ্বিতীয় দলটি গ্রামে উঠে এলো। জয়নাল মিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় দক্ষিণ দিকে। বাকিরাও তাকে অনুসরণ করলো। নিজাম শুধু মুখটি হাসি মুখে করে দাঁড়িয়ে রইল। সমস্ত ব্যাপারটি সে বড় মজা পাচ্ছে। এই ছিল পাঠ ৭। আগামী পাঠে আমরা পাঠ ৮ নিয়ে আলোচনা করব।